রাজধানীর বায়ু দূষণ সহনীয় মাত্রা ছাড়িয়েছে বহু আগেই। বাতাসে দূষণের বিশ্ব ইন্ডেক্সকে বেশিরভাগ সময় র্যাঙ্কিংয়ের শীর্ষে এখন রাজধানীর বাতাস, যার মূল কারণ হলো বাতাসে অতিমাত্রায় অতি ক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি, গড়ে প্রায় 2.5 PM, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে যা প্রায় 50% বেশি। এদিকে ঢাকা ও আশপাশের এলাকার বায়ুর মান মাঝে মাঝে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাচ্ছে জানিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সবাইকে বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। ঢাকার বায়ু দূষণ এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সাদ্রিনা খন্দকারের রিপোর্ট। ঢাকা শহর হলো ধুলার শহর, বায়ু দূষণের শহর, শব্দ দূষণ সব মিলে ঢাকার শহর। বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যে বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে হয়, বিশ্বের সবচেয়ে জনবহুল মেগা সিটি ঢাকায় সেই বাতাসই হয়ে উঠেছে প্রাণঘাতী। বায়ু দূষণের ফলে বাড়ছে জনদুর্ভোগ, সেই সাথে রাজধানীর স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণও এটি। আমাদের যেমন মনে করেন শ্বাসকষ্ট হয়, তারপরে আরও বুকের ব্যথা হয়, ঠান্ডা সর্দি লাগেই থাকে। ধুলাবালু হেভি ওরা ওরে আর কি, উইরা মানুষের অনেক ক্ষতি হয়, নাকে যায়, কাশি হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের গবেষণায় দেখা যায়, বায়ু দূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমেছে 7 বছর, আর রাজধানীবাসীর গড় আয়ু কমেছে 8 বছর। সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান IQ Air ওয়েবসাইটের তথ্য মতে, ঢাকার বায়ুমান সূচকের স্কোর 300 এর ওপর। আন্তর্জাতিকভাবে বাতাসের এ মানকে দুর্যোগপূর্ণ ধরা হয়। বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বর থেকে মার্চ এই 5 মাসে সারা বছরের সবচেয়ে বেশি অর্থাৎ 65 থেকে 70% বায়ু দূষণ হয়। 2024 সালে নভেম্বর মাসের বায়ু দূষণ এর পূর্ববর্তী 9 বছরের বায়ু দূষণের তুলনায় প্রায় 11% বেশি। আমরা এমন বায়ু সেবন করছি যেটি নির্মল বায়ু তো নয়, এটি অস্বাস্থ্যকর থেকে খুবই অস্বাস্থ্যকর। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4-5 মাস যদি আমরা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পারি, মোট বায়ু দূষণের একটি বৃহৎ অংশ আমরা নিয়ন্ত্রণ করতে পারব। একই সঙ্গে বিশেষজ্ঞ জানান, ঢাকায় সবচেয়ে বায়ু দূষণ হয় অবকাঠামো নির্মাণের কারণে 51%, শিল্প কারখানা ও ইটের ভাটা 29%, যানবাহন থেকে 16%। বায়ু দূষণের কারণে হাঁপানি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন রাজধানীবাসী। প্রথমে আক্রান্ত ফুসফুস। ফুসফুসে কি হয়? ফুসফুসে অ্যালার্জিজনিত রোগ, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিবি এগুলো হচ্ছে। বেড়ে চলেছে হৃদরোগের ঝুঁকি, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি জটিলতা, ইভেন আমাদের প্রজনন ক্ষমতা হ্রাস পেতে শুরু করেছে এই এয়ার পলিউশনের কারণে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি কমাতে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। সাদ্রিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। আর্মি এভিয়েশন গ্রুপ থেকে প্রশিক্ষণ নেওয়া পাইলটদের নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাত আরও বেশি নিরাপদ ও অত্যাধুনিক হবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এভিয়েশন বেসিক কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ এবং ফ্লাইং ব্রেভেট প্রদান অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। রাজধানীর পুরাতন বিমানবন্দরে আর্মি এভিয়েশন গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে। কোর্সে সেনাবাহিনীর 18 জন, নৌবাহিনীর 4 জন এবং পুলিশের 2 জন মিলিয়ে মোট 24 জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণে পাইলটরা বিমান, হেলিকপ্টার ও ড্রোন উড়ানো নিয়ে তাত্ত্বিক এবং ফ্লাইং প্রশিক্ষণ গ্রহণ করেন। আর্মি এভিয়েশন গ্রুপের অধীনে এ পর্যন্ত 850 জন কর্মকর্তা এভিয়েশনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত হয়েছেন। American helicopter, this helicopter, the US presidents do fly with these helicopters. We'll be having those, inshallah, in near future, where you'll find that aviation is becoming richer day by day. So the graduating pilots, you can well imagine that you'll be having some exciting time, challenging time ahead, enjoyable time ahead. You'll be flying with all those. Thereby, we would like to enrich our Army aviation.
পার্বত্য এলাকাগুলো দুর্গম এবং সেখানে যোগাযোগ করা কঠিন উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করার উপর গুরুত্ব আরোপ করেছেন। 3 পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এমন কথা বলেন। রাজধানী পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক এই কর্মশালায় প্রধান উপদেষ্টা তার সরকারি বাসভবন যমুনা থেকে ভার্চুয়ালি যোগ দেন। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণেই পিছিয়ে আছে। পার্বত্য এলাকার মেয়েরা ফুটবলে বিশ্ব জয় এনে দিয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এই এলাকার তরুণদের শুধু বাংলাদেশের নাগরিকই নয়, বিশ্ব নাগরিক হতে হবে। সমস্যাগুলো আছে কিন্তু সমস্যাগুলোর সমাধানযোগ্য। এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে কিন্তু সমস্যাগুলোর সমাধানযোগ্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার কাজ সম্পন্ন করা যাবে বলে মনে করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাটম্যান। একই সাথে তিনি মনে করেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং সে কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে তারা সহযোগিতা করবে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। লন্ডন ভিত্তিক গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যানকে সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। বুধবার তিনি প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার সাথে বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত না দিলে আইসিসির সহযোগিতা নেওয়া যেতে পারে, তবে ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে বলে প্রত্যাশা তার। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে। তাছাড়া ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা অন্য দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশ ফেরত চাইলে তারা ফেরত দিবেন, এমনটাই প্রত্যাশা করছি। আর না দিলে আইসিসির সহযোগিতা নেওয়া যাবে। শেখ হাসিনার অনুপস্থিতিতেও গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করতে কোনো বাধা হবে না। ব্রিটিশ এই আইনজীবী বলেন, আন্তর্জাতিক অপরাধ আইনের যে সংশোধনী হয়েছে তা আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হয়েছে, তবে আরও কয়েকটি ধারা সংশোধনের প্রয়োজন হতে পারে। সে বিষয়ে প্রস্তাবনা দেয়া হবে। এই ট্রাইব্যুনালে একসময় তিনি ডিফেন্সকে অ্যাডভাইস করেছেন, এইখানে কোথায় কী কী সমস্যা হচ্ছে, কী কী কারণে এই ট্রাইব্যুনাল বিতর্কিত হয়েছে সেটা তিনি জানেন এবং বুঝেন। সেই কারণে তিনি এই ইনভাইটেশন গ্রহণ করেছেন, আমাদেরকে অ্যাডভাইস করছেন যে অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয় এবং ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয়, সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন, সহযোগিতা করবেন। ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এবং তা যেন আন্তর্জাতিক মানের হয়, সে বিষয়ে তার অভিজ্ঞতা দিয়ে প্রসিকিউশনকে সার্বিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন টবি ক্যাটম্যান। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেশকে অশান্ত করতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর দোসররা দেশ বিদেশে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীতে দলটি কেন্দ্রীয় শুরা সম্মেলনে অভিযোগ করেন তিনি। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য নির্বাচন কমিশনকে যৌক্তিক সময় দিতে হবে বলেও জানান জামায়াত আমির। আর প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি। ডক্টর শফিক বলেন, ফ্যাসিস্টরা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে দেশে বিদেশে। জাতির এক এক করে সব অধিকার হরণ করা হয়েছিল। দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে। তাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা ব্যর্থ করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া দেয়। তাদের এই অপপ্রয়াস জাতিকে আরেকবার মজবুতভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া বলেছেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় স্বার্থকে সামনে রেখে সম্পর্ক চলমান থাকবে বলেও জানান তিনি। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমিতে ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন কাজ শেষ হলে উদ্যোগ নেওয়া হবে। কর্মশালায় 12টি দেশে 20 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্র নীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা সহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করল বিএনপির 3 সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। কর্মসূচিতে নেতারা বলেছেন, ভারতের কোনো অন্যায় আচরণ মেনে নেওয়া হবে না। আখাউড়া স্থলবন্দরে গিয়ে শেষ হয় লং মার্চটি। রিপন বৃদ্ধার ক্যামেরায় জানাচ্ছেন হাসান মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পূর্বে নারায়ণপুর বাইপাস থেকে প্রায় 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে চলে লং মার্চকারীরা। আখাউড়া আগরতলা স্থলবন্দর মাঠে যখন পৌঁছে লং মার্চ, তখন সীমান্তে কড়া পাহারায় বর্ডার গার্ডের জওয়ানরা। সমাবেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের কোনো বিমাতাসুলভ আচরণ মেনে নেবে না বাংলাদেশ। আমরা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবসময় সোচ্চার। জেনেভা কনভেনশন অনুযায়ী হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, তারা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ভারত বারবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে, বারবার ষড়যন্ত্র করেছে। প্রিয় বন্ধুরা, এর আগে ভৈরবে পথসভা করে লং মার্চকারীরা। সংক্ষিপ্ত সমাবেশে একই হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা। পথে পথে নেতাকর্মীদের স্বাগত অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে নয়াপল্টন থেকে যাত্রা করে লং মার্চ। ভুলতা, গাউসিয়া, বেলাবো, নরসিংদী, ভৈরব হয়ে এগিয়ে চলে লং মার্চ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া সীমান্তের দিকে লং মার্চের এই অভিযাত্রা শুরু হয় নয়াপল্টন থেকে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত বাংলাদেশে নিজেদের কর্তৃত্ব চালাতে চায়। একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছে। ভারত, ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ, তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আবার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। আখাউড়া সীমান্তমুখী লং মার্চে পথে পথে ছিল মানুষের উপস্থিতি। 134 কিলোমিটারের দীর্ঘ লং মার্চ শেষে আখাউড়ায় সমাবেশ করে লং মার্চকারীরা বললেন, ভারতীয় সরকারকে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার যাতে চাপ সৃষ্টি করে, সেটা অচিরেই দেখতে চায় বাংলাদেশের মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সহায়তা এবং জাপানি বিনিয়োগ চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইউওমা কিমিনোরি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার সরকারি বাসভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা জানান। জাপান বাংলাদেশের সাথে জনসম্পৃক্ততা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে চায় বলেও জানান বিদায়ী রাষ্ট্রদূত। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জাপান বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন তিনি। জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এদেশে জাপানিদের বিনিয়োগ অন্যদের ভালো ইঙ্গিত দেবে।
মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সাথে প্রতারণা মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, যাচাই বাছাইয়ের পর কম বয়সী 2111 জনকে বাদ দেয়া হতে পারে। শহীদ বুদ্ধিজীবী এবং মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনে চাকরি থেকে অব্যাহতি দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। তবে ভুয়া মুক্তিযোদ্ধারা যদি স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তবে তাদের শাস্তির আওতায় আনা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা করবে না জানিয়ে তিনি বলেন, পরিবর্তিত হতে পারে মুক্তিযোদ্ধার সংজ্ঞা। রাজাকারদের তালিকা তৈরি করা কঠিন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ কাজের অগ্রগতি শূন্যের কোটায়। সেই তালিকাগুলোকে যাচাই বাছাই করার জন্য আমাদের একটা ডাটাবেস তৈরির কাজ চলছে। ব্যাপকভাবে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য করার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, সেই সূত্রেরও একটু পরিবর্তন আনা দরকার। যারা সেই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের না তালিকা সম্পন্ন করা হয়েছে, না মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, না রাজাকারদের তালিকা হয়েছে, কোনোটাই সম্পন্ন করে যায় নাই।